সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কালের পরিক্রমায় শুরু হলো নতুন বছর। দেশের রাজনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। মা বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানুষের সুউচ্চ প্রত্যাশা পূরণ করাই এখন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর কি পারবে দুই দেশের টানাপোড়েন কমিয়ে বন্ধুত্বের নতুন বার্তা দিতে? সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নতুন পথযাত্রা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুশফিকুস সালেহীন, পদত্যাগকারী এনসিপি নেতা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব সুসংহত হওয়ার আশা মির্জা ফখরুলের। গুলশান কার্যালয়ে তারেক রহমান শফিকুর রহমান বৈঠক। মায়ের মৃত্যুতে জানালেন সহমর্মিতা। সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা ছেড়ে দিলেন সময়ের উপর। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। এবং অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। রেমিটেন্সের অর্থ পরিশোধ ও বাণিজ্য লেনদেনেও শুরু। দর্শক শুনছিলেন আমাদের আজকের শিরোনাম দিয়েছি নতুন পথযাত্রা। আর নতুন বছরের শুরুটা হলো, রাজনীতিতেও নতুনভাবে বইছে পরিবর্তনের হাওয়া। রহমতুল্লাহ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে জামায়াতের আমির সহ জামায়াত নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানেরকে সহমর্মিতা জানিয়েছেন এবং সংক্ষিপ্ত কিছু কথোপকথন হয়েছে। জামায়াতের আমির যেটা বলেছেন যে দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কিনা সে বিষয়টি নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে তারা একসঙ্গে আবার বসবেন, এটিও বলেছেন। অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী 5 বছর জাতির জন্য ভালো কিছু করতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা। এই যে জামায়াত আমিরের যে মন্তব্য এবং যে মুভ, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সময় টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলীকে। আজকে 2026 সালের প্রথম দিন। যদিও আমরা জাতি হিসেবে আমরা শোকাহত, তারপর নতুন বছরের 2026 সাল উপলক্ষে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ আমির সহ কয়েকজন নেতা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়েছেন মূলত বেগম খালেদা জিয়ার শোকাহত পরিবার সেখানে জনাব তারেক রহমানের মাধ্যমে বিএনপিকে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবার জন্য। সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এক জায়গায় বসলে কিছু কথাবার্তা হয়। যে কথাটা বলেছেন সে কথাটা ইতিবাচক এবং দেশের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতদ্বৈততা থাকবে, কিন্তু দিন শেষে গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সে শক্তির মধ্যে মৌলিক প্রশ্নে মানুষ চায় তাদেরকে ঐক্যবদ্ধ দেখতে। এটা মানুষের প্রত্যাশার কথাই বলেছেন এবং তারা যে প্রত্যাশার কথা বলেছেন
ভবিষ্যৎ কর্মকাণ্ডটা আসলেই সেরকম হয় কিনা সেটাও কিন্তু বিবেচনার অবকাশ রাখে। অতীতে আমাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথা বলেন। হুম। বিশেষ করে যেই দল আজকে বিএনপির অফিসে গিয়েছেন সেই দলের নেতারা 5 তারিখের পরে 5 তারিখের আগে এক ধরনের কথা বলেছেন, 5 তারিখের গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে এই পর্যন্ত তাদের বিভিন্ন পর্যায়ের এমন ধরনের কিছু মন্তব্য বক্তব্য এসছে, জাতি তাতে হতাশ হয়েছে। হুম। এবং তাদের এমন কিছু কথা ছিল যেগুলো ফ্যাসিবাদকে উৎসাহিত করেছে এবং ফ্যাসিবাদী শক্তিকে আরও পুনরুজ্জীবিত হওয়ার জন্য সহায়তা করেছে। মন্তব্য দুই দলের তরফ থেকেই কিন্তু এসেছে। সেটা বিতর্কের বিষয়। হয়তো সেটা আপনার সঙ্গে আমার বিতর্ক করলে সেটা ভালো দেখা যাবে না। যদি তাদের কোনো যেহেতু প্রতিনিধি তাদের থাকতো, প্রতিনিধি নাই সে কারণে আমি হ্যাঁ, বললাম। তাদের প্রতিনিধি থাকতো তাহলে আমি সেটা কথা বলতে পারতাম। এবং একতরফা আসলে বলাটা ঠিকও না। তবে শুরুটা তারা করেছে। এবং আপনি দেখবেন যে এক এক সময় এক এক রকমের কথা বলেছে। আপনি সেটা সংস্কার লেভেল থেকে শুরু করে নির্বাচনের তারিখ নিয়ে হুম। বা মাঠের বাস্তব চিত্র, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিন নিক্ষেপের মতো যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, তাতে করে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সে শক্তির মধ্যে ঐক্যের ফাটল তৈরি করার বীজটা তারা বপন করেছে, এটুকু আমি বলতে পারি। জি, আপনার কাছে যেটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি বা ফ্যাসিবাদ বিরোধী শক্তির যার অনুসারী বাংলাদেশের লক্ষ কোটি জনগণ, তারা সেটা পছন্দ করেনি। জি। তবুও আমি তাদেরকে এই ধরনের বক্তব্য এবং উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। জি, মুশফিকুর সালেহীন, আজকে একটি খবর যেটি এর মধ্যে এসেছে যে আপনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। আপনি এনসিপির মিডিয়া সেলের সম্পাদক ছিলেন, আপনি যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং এনসিপির পলিসি নিয়েও আপনি কাজ করেছেন। এই পদত্যাগটা এর মধ্যে আমরা দেখলাম যে জামাতের সাথে এনসিপির জোটে যাওয়া নিয়ে কেন্দ্রীয় 14 জন নেতা পদত্যাগ করেছেন। আপনার পদত্যাগের স্পেসিফিক কারণ কি? ওই জামাতের সঙ্গে জোটে যাওয়ায় না এর বাইরে আর কোনো কারণ আছে? ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আলোচক ভাইকে। স্পেসিফিক্যালি বললে আসলে হয়তো বলবো যে এটা শেষ মানে কারণটা, যে কিন্তু এখানে ধারাবাহিকভাবেই আমাদের কাছে মনে হয়েছে যে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাটা আরও একটু বেশি থাকা প্রয়োজন। একই সাথে আরও 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 গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ হওয়া প্রয়োজন। বাট যেটা হচ্ছে, যদি বলি যে ওই বিষয়গুলো হয়তো আরও দীর্ঘমেয়াদে কাজ করে ধীরে ধীরে উন্নতি করার সুযোগ একটা ছিল, কিন্তু এই জোটে যোগদানটাই আসলে মূল কারণ। মূল কারণের বিষয়টা এটা না যে আসলে এই জোটে যোগদান করা, বা অনেকে এভাবে বলার চেষ্টা করেছেন যে আমরা হয়তো যারা এটার বিরোধিতা করেছি তারা আসলে বিএনপির সাথে জোটে যেতে চাই। বিষয়টা অন্তত আমার ক্ষেত্রে এরকম না। আমরা মনে করেছিলাম যে এনসিপি এই নির্বাচনটায় এককভাবে নির্বাচন করা উচিত, অথবা এই যে তৃতীয় শক্তিগুলো বিএনপি বা জামাতের বাইরে অন্যান্য বিভিন্ন দল রয়েছে যারা, এদের মধ্যে কিছু দল সংস্কারের ক্ষেত্রে খুবই উদ্যমী ভূমিকা পালন করেছে, তাদেরকে নিয়ে একটা তৃতীয় জোট, যেমন একটা জোট আমাদের হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট, এই জোটটা নিয়ে আমাদের নির্বাচনে যাওয়া উচিত। এবং আমাদের চিন্তাটা ছিল এরকম যে এই জোটটা এইভাবে নির্বাচন করে যদি আমরা কম আসনও পাই, কিন্তু আমাদের দলীয় মূল রাজনৈতিক লাইনটা যদি আমরা ধরে রাখি, তাহলে এটা দীর্ঘমেয়াদে দলের জন্য উপকারী হবে বা দলের রাজনৈতিক ভবিষ্যৎটা আরও ইতিবাচক হবে। কিন্তু এই জোটে যাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে এখন যেমন আরেকটা বাইপোলার পরিস্থিতি তৈরি হচ্ছে রাজনীতিতে, আমরা একটা দিকে একটু হেলে গেলাম। তো এনসিপি একটা দিকে হেলে যাওয়ার ফলে এখানে যদি একেবারে যদি বলি যে আওয়ামী লীগের আবার ফিরে আসার পথটাও কিছুটা এই সিদ্ধান্তের মাধ্যমে সুগম হলো। কোন অর্থে বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে জামায়াত যেই ব্র্যান্ডের রাজনীতি করে, এই রাজনীতি যদি আরো শক্তিশালী হয়, এটা নট নেসেসারিলি ডানপন্থার কথা বলছি, জামাত ইসলামের কথা বলছি, সেটা শক্তিশালী হলে দেখা যাবে ওইটার কাউন্টার দিতে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা হয়তো এটা বিএনপিও করতে পারে বা অন্য যে কেউ করতে পারে, এবং জনমনেও এটা এক ধরনের
ওই ফিরে আসার একটা পথ প্রশস্ত হতে পারে। হ্যাঁ, যেটা আমরা মনে করি যে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ভালো হবে না। সো ওই জায়গা থেকে যদি এনসিপি এই নির্বাচনে কম আসন পেয়েও যদি একটা মধ্যবর্তী অবস্থানটা ধরে রাখতো, তাহলে আমরা মনে করি যে, বা আমি মনে করি যে এইখানে দীর্ঘমেয়াদে আরো মানুষ জনসমর্থনটা পাওয়া যেত। এবং একই সাথে ধরুন শরীফ ওসমান হাদি যে ধরনের রাজনীতি করেছেন, সেটা যদি বলি যে ওনার সাথে হয়তো অনেক ক্ষেত্রে ইতিহাস পর্যালোচনা বা আদর্শিক লাইনে অনেক জায়গায় হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু উনি জনগণের কাছে গেছেন, জনগণের কথা শুনেছেন, জনগণের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকা দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। আবার আমরা দেখলাম ডাক্তার তাসনিম জারা, উনি 2 দিনে প্রায় 50 লাখ টাকার মতো মানুষের কাছ থেকে রেজ করতে পারলেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। সো এই প্রক্রিয়াটাই যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার কথা ভাবতাম, তাহলে এক হচ্ছে আমাদের দলের মধ্যে এক ধরনের ট্রান্সপারেন্সি তৈরি হতো, মানুষের ওনারশিপ আসতো, আমরা এটাকে আরো মানুষ দলটাকে ভরসা করতে পারতো। সো যদি এই নির্বাচনে ধরে নিলাম যে আমরা 2-3টা নির্বাচনী আসনও যদি পাই, তারপরও এটা হয়তো পরের নির্বাচনের জন্য আমাদেরকে অনেক স্ট্রং একটা পজিশনে নিয়ে যেত। কিন্তু এখন যেটা হবে যে একদিকে হেলে যাওয়ার কারণে যেই মধ্যপন্থী রাজনীতি, বেসিক বিষয়টা হচ্ছে যেই রাজনীতি করার ঘোষণাটা দিয়ে এনসিপি মাঠে এসেছিল, একটা মধ্যপন্থী রাজনীতি করবে, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ তৈরি করবে, সেখানে হয়তো আইডেন্টিটি পলিটিক্সের দিয়ে মানে বিভাজনের রাজনীতি না করে মানুষকে ঐক্যবদ্ধ করার। কিন্তু আপনি মধ্যপন্থী রাজনীতির কথা বলছেন, এবং একটা দলের সাথে জোট করা মানেই কি তাদের দিকে হেলে যাওয়া? বিএনপিও তো জামাতের সঙ্গে জোট করেছিল, কিন্তু বিএনপি কি জামাতের দিকে হেলে গেছে বা জামাত কি বিএনপির দিকে হেলে গেছে? এই জায়গায় দেখুন, মানে এনসিপির যারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের এখানে একটা কল নিতে হয়েছে, যে ওনারাও এবং আমি ওনাদের সাথে আলোচনা করে যেটা বুঝেছি সেটা হচ্ছে ওনারাও এটা মনে করেন যে এই জোটে যাওয়ার ফলে ওই মধ্যপন্থী রাজনীতি থেকে ডানপন্থার দিকে হেলে যাওয়া হবে না। কিন্তু দেখুন, অতীতে জামাতের সাথে যেই জোটের কথাটা বলা হয় বিএনপির বা আওয়ামী লীগ একসাথে 96 সালে আন্দোলন করেছিল, আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখন আওয়ামী লীগের বয়স কত, প্রায় 40-50 বছরের বেশি। মানে তারপর বিএনপি যখন জোট করেছে জামাতের সাথে 2001 সালে, তখনও 20 বছরের বেশি। অর্থাৎ ওই রাজনৈতিক দলের নিজের সমর্থক গোষ্ঠী, একটা সাপোর্ট বেস তৈরি হয়ে গেছে, ও নিজস্ব একটা সংগঠন আছে, সংগঠনের জনবল আছে, এবং নিজস্ব কোন আদর্শের রাজনীতি করে ওইটাও ক্লিয়ার জনগণের কাছে। সো ওইখানে প্রধান দল ছিল জোটে বিএনপি, আর জামাত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়েছে। আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জামাত এখানে প্রধান দল, এবং সেখানে এনসিপি বা অন্যান্য দলগুলো জামাত নেতৃত্বাধীন জোটে অংশ নিচ্ছে। সো এখানে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। বিএনপি যখন প্রধান দল, বিএনপি ঠিক করে ম্যানিফেস্টোতে কি থাকবে, বিএনপি ঠিক করবে যে সরকার গঠন করলে দেশ কিভাবে চলবে, সো পলিসিতে ওইটা বিএনপির ঠিক করা ছিল। কিন্তু তারপরে আমরা কি দেখেছি? তারপর আমরা দেখেছি যে 2001 থেকে 2006 মধ্যে বিএনপির শাসনামলে এরপরে যেটা বিএনপিকে যে জন্য ভুগতে হয়েছে সেটা হচ্ছে বিএনপির কোনো নিজস্ব বুদ্ধিজীবী নাই। বিএনপির পক্ষে ধরুন শিক্ষক বা লেখক, সাংবাদিক, এই মহলে বিএনপির নিজস্ব লোক নাই, এবং ওই ভ্যাকুয়ামটা পূরণ করেছে অনেক ক্ষেত্রে জামাতপন্থীরা। এবং এখন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের অনেককে আমরা মোটা দাগে বিএনপি হিসেবে চিনতাম, তারা কিন্তু এখন অনেকেই হয়তো জামাতপন্থী হয়ে যাচ্ছেন বা মানে ওইভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। সো বিএনপির ওই যে ন্যারেটিভের গ্যাপটা পূরণ করতো জামাত, বিএনপি প্রধান দল হওয়ার পরেও। আর সেখানে তো এনসিপি হচ্ছে দ্বিতীয় দল। যেমন ধরুন 47-এর আলোচনাটা যখন, 1947-এর দেশভাগের আলোচনাটা যখন এনসিপি নিয়ে আসছে, পরবর্তীতে আমাদের কিছুটা ঘাটতির জন্য সেই জায়গাটা অনলাইন ন্যারেটিভে, মানে ন্যারেটিভের জায়গাটা পূরণ করেছে জামাত ইসলামী, এবং সেখানে তাদের মতো করে তারা 47-কে ব্যাখ্যা করেছে। এবং ওভারঅল এখানে ওই যে জামাত তো আবার 47 এবং 71-কে মুখোমুখি দেখে, এবং এই কারণে 71-কে 47 দিয়ে চাপা দিতে চায়, 71-কে 24 দিয়ে চাপা দিতে চায়। সো এইটা যখন আমরাও যখন একই লাইনে কথা বলছি, তখন মানুষ কোনটা জামাতের ন্যারেটিভ আর কোনটা এনসিপির ন্যারেটিভ এটা ভুল করে দুইটাকে একই মনে করে ফেলেছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, দেখুন জামাতের রাজনীতি কিছুটা সর্বগ্রাসী রাজনীতি টাইপের, অর্থাৎ তারা নিজের দলের রাজনীতি করে, অন্য দলের ভিতরে যেও নিজের দলের রাজনীতি করে। তো এর ফলে যেটা হয় যে, ধরুন আমরা যদি এখন জোটবদ্ধ হয়ে জামাতের হয়ে কাজ, মানে জামাত যদি আমাদের নির্বাচনে ওই মাঠের সহায়তাটা দেয়, পোলিং এজেন্ট যদি জামাতের লোকজন হয়, তাহলে ভবিষ্যতে তো আসলে এই মানুষগুলো যারা আমাদেরকে বিজয়ী করে আনতে ভূমিকা রাখবে, তাদের প্রতি তো এক ধরনের দায়বদ্ধতা থাকে, একেবারে অনেস্টলি থাকা উচিত। তো পরবর্তীতে যেটা হবে যে আসলে এনসিপির, আমাদের আশঙ্কা বা আমার আশঙ্কা যেটা, সেটা হচ্ছে এনসিপি এই প্রভাব বলয় থেকে বের হয়ে আসাটা সম্ভব হবে না। তবে এনসিপির নেতৃবৃন্দ মনে করেন যে এটা সম্ভব হবে,
তারা নিজের স্বকীয় ধারা বজায় রাখতে পারবেন। সেটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আমি জি, তাদেরকে সাধুবাদ আপনার কাছে জানাবো। আবার আসবো। রহমতুল্লাহ ভাই, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে এবং তার সামনে নানান চ্যালেঞ্জ রয়েছে। মানুষের যে প্রত্যাশা, বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের যে ঢল, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসাটা বিএনপির জন্য শক্তি হবে কিনা, নাকি বিএনপির জন্য আরো বাড়তি চাপ হবে? জি, ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে বেগম খালেদা জিয়া তো তার যে রাজনৈতিক জীবনটা, সেই রাজনৈতিক জীবনটা তো নতুন করে আলোচনা করার বিষয় নয়। না। বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল। হুম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতার কারণে, এবং তাকে যে মানুষ ভালোবাসে এটা শুধু জানাজার মধ্য দিয়ে একটা দৃশ্য দেখা গেছে, কিন্তু এর অতীতেও কিন্তু বহুবার হুম। এই জিনিসগুলো প্রমাণিত হয়েছে। এবং বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে নবীন হিসেবে এসেছিলেন 1991 সালে, বেগম খালেদা জিয়া অনেক কম বয়সী বলতে হবে, হুম। যে তার বিরাট একটা অবদান ছিল। আপোষহীন ভূমিকা 1996-88 নির্বাচনে না যাওয়া, যেখানে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ পর্যন্ত চলে গিয়েছিল নির্বাচনে না যাওয়ার কথা বলে। সেইখানে বেগম খালেদা জিয়ার মতো একজন নবীন রাজনৈতিক বিএনপির চেয়ারপারসন থেকে এইভাবে সাহস করে অটল থাকা, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে যাব না, হুম। ওখান থেকে তো বেগম খালেদা জিয়া আপোষী হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করেছেন। সেই থেকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রতিটি প্রশ্ন বা প্রতিটি কার্যক্রমের যদি বিশ্লেষণ হয়, তাহলে মানুষ ধরে নিয়েছিল বেগম খালেদা জিয়া একদিকে আপোষহীন, অন্যদিকে দেশপ্রেমিক হুম। একজন জাতীয় নেতা। এটার আগের কথাটা যদি আপনি বলেন, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, উনি সহধর্মিণী ছিলেন। হুম। বেগম খালেদা জিয়া শক্তি এবং সাহসটা পেয়েছিলেন সেটা শহীদ জিয়াউর রহমানের কারণে। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, তার দেশপ্রেম, তার সাহসিকতা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মাইল ফলক যে উন্মোচন করেছিলেন, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থাটা বৃদ্ধি পেয়েছিল। জি। এবং সেটাও কিন্তু জিয়াউর রহমান সাহেবের জানাজার মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে। এখনকার সোশ্যাল মিডিয়া আছে বা বিভিন্ন গণমাধ্যমের কারণে মানুষ একদিনের মধ্যে এত মানুষ পৌঁছে গিয়েছে, কিন্তু সেই সময় আপনাদের হয়তো জন্ম হয় নাই, আমরাও ছোট, কিন্তু ওই যে জানাজারদের দৃশ্য, যে পৃথিবী ইতিহাসে ওইটাকে বলা হয়তো সবচেয়ে বড় জানাজা। এবং বেগম খালেদা জিয়ার এই জানাজাকেও বলা হচ্ছে পৃথিবীর কোনো মুসলমান নেতার মৃত্যুতে এত মানুষের সমাগম আর কোনো জানাজায় হয়নি, এটাই অনেকে বলছেন। আপনি যেটা বলেছেন তারেক রহমানের উপরে এই দায়িত্ব আছে, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোনো শূন্যতা তৈরি হবে কিনা, বা আমি শূন্যতার কথা বলিনি, আমি বলছি যে বেগম জিয়ার প্রতি মানুষের এটা যে আমাদের জন্য ভালোবাসা। এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এই তো মূল বক্তব্যটা। আমরা মনে করি যে মানুষ তো আসলে সারা জীবন বেঁচে থাকে না, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। এবং তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তনের যেই দৃশ্যটা, সেই দৃশ্যটাকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে বাংলাদেশের মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবেই তারেক রহমানের উপরে আস্থা রাখতে চাইছে। ওইটা কিন্তু প্রমাণ করে 25 ডিসেম্বরের প্রত্যাবর্তন দিবসের, সেটাও কিন্তু ঐতিহাসিক প্রত্যাবর্তন। তো জিয়াউর রহমান সাহেবের রাজনৈতিক দর্শন, বেগম খালেদা জিয়ার আপোষহীন দেশপ্রেম, এই দুটো জিনিস এখন তারেক রহমানের উপরে আছে, এবং তারেক রহমানের উপরে মানুষের আস্থা এবং বিশ্বাসটা সেই লেভেলেই আছে। আমরা প্রত্যাশা করি যে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিফলন জনাব তারেক রহমান সাহেব ঘটাতে সক্ষম হবেন। এটা তার বক্তব্য, তার কার্যক্রম, তার যে অ্যাক্টিভিস্ট, তাতে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে বারবার। এবং মানুষ, আমি নিশ্চিত যে এই দেশের মানুষ এখন তারেক রহমানকে সেইভাবেই দেখা শুরু করেছে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে দিয়ে যেই অর্জনটা মানুষ চাইতো, সেই অর্জনটা এখন তারেক রহমান সাহেবের উপর নির্ভর করছে। আমাদের ছোট ভাই একটি কথা বলেছেন, একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অনেকেই চেষ্টা করবেন এবং নামটা ধরে বলেছেন যে বিএনপিও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। না, করতে পারে বলেছে। হ্যাঁ, ওই তো মানে নামটা ধরে বলেছে, অন্য কারো নাম না, বলে একটা নাই। প্রেক্ষাপটে তুলে ধরে বলেছে আর তো কি। এটা আসলে এই কথাগুলো তো আসলে একটু মাথায় রাখতে হয়। যদিও আমি এখানে বলতে চাই যে বিএনপি কোনো রাজনৈতিক দলের কণ্ঠকে জোর করে আইন করে বন্ধ রাখার রাজনীতি বিশ্বাস করে না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দেশে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, ইভেন ইসলামী রাজনীতি এই দেশে নিষিদ্ধ ছিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, উনি সকলের রাজনীতি উন্মুক্ত করার সুযোগ করে দিয়েছিলেন। সো এই ক্ষেত্রে আওয়ামী লীগ হোক বা কারো হোক, আবেগের চোটে অনেক কথাই বলেন। আমি তো মনে করি যে এই রাজনীতিতে আওয়ামী লীগের যেভাবে মানুষ বিদায় করে দিয়েছে, নিয়ম অনুযায়ী এই ডাইনে ভাবে এখন তো বলতেছে জামাত ইসলামের এই জোটে যাওয়ার পরে আমাদের ক্ষতি হবে, মাঠের এজেন্ট নাই, কর্মী নাই, এগুলো বুঝতে অনেক দেরি হয়েছে তাদের। আগে থেকেই তো মানুষ বলছিল যে এটা হচ্ছে বি টিম সি টিম এগুলি বলে বেড়াচ্ছিল এবং আমাদের ধারণাও ছিল। তারা ভিতরে থেকে কেন বুঝতে পারেনি সেটা আমি বুঝি না। এটা দেরিতে বোঝার জন্য হলেও তাকে সাধুবাদ জানাই, কিন্তু এই টোটাল মেকানিজমটাই জামাত ইসলামের ছিল, পরিষ্কার কথা। এবং সেটা যারা বুঝতে ভুল করেছেন তারা আজকে বুঝতেছেন। এই যে বললেন যে 2 দিনে 50 লাখ টাকা, এইটা ফ্যাক্টর না। এইটা যদি বিএনপির কোনো নেতা যদি উঠাইতো প্রকাশ্যে জানা যেত 50 লাখ টাকা, তাহলে বিএনপি বড় চাঁদাবাজ হয়ে দিত, ও হলো দেশের সেরা চাঁদাবাজ হতো। আর এখন ওই তাসনিম জারাকে 50 লাখ টাকা দিয়েছে, মানুষ উদার হস্তে দান করেছে। এটা হচ্ছে এই যে প্রচারণাগুলো, এই প্রচারণা কিন্তু একটা মহলের প্রচারণা। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ 3 মাসের মধ্যে একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যদি একটি নির্বাচন হতো, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যদি এক হয়ে থাকতো এবং গণ অভ্যুত্থানের চেতনা যদি আমরা ধরে রেখে নিজেদের কিভাবে ক্ষমতার চোরাবালিতে পা রাখবো এইসব ধান্দা যদি না থাকতো, আমি নাম না বলি, যারা যারা আজকে একসাথে হয়েছে, এই ধান্দাটা যদি না থাকতো, আওয়ামী লীগ নির্বাচন করলেও 10টির বেশি আসন পেত না, এই দেশের জনগণ দিত না। এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার এবং আওয়ামী লীগকে নতুন করে শক্তি যোগানোর সুযোগ করে দিয়েছে এই গোষ্ঠীটা, জি, যেই গোষ্ঠীর সঙ্গে আজকে তারা একসাথে হয়েছেন, যেখান থেকে উনি পদত্যাগ করে আসছেন। জি, এবং এই গোষ্ঠীটা শুধুমাত্র নিজেদের স্বার্থে, দেশের স্বার্থ না দেখে, গণতন্ত্রের স্বার্থ না দেখে, ফ্যাসিবাদী শক্তিকে জনগণ দ্বারা নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে বেরোয় আসছিল শুধুমাত্র যে আমরা তো এখন এমনিতেই ক্ষমতার স্বাদ ভোগ জি। করতেছি। আপনার কাছে আবার আসবো যদি সময় পাই, সময় কম আজকে। মুশফিকুর সালেহীন, যেটি রহমতুল্লাহ ভাই বললেন যে আপনাদের বুঝতে আসলে দেরি হয়ে গেছে, মানুষ বলতো এনসিপি জামায়াতের বি টিম, কিন্তু আপনারা বুঝতে ভেতরে থেকেও বুঝতে পারেননি, এখন বুঝতে পেরে পদত্যাগ করেছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানিয়েছি। এবং টোটাল মেকানিজমটাই ছিল জামাতের। দেখুন, মানে আমার কাছে উল্টা মনে হয় যে এই বি টিম বলে বলে বি টিমের দিকে ঠেলে দেওয়া হয়েছে বেশি। মানে আচ্ছা, যদি এই প্রচারণাটা শুরুর দিক থেকেই যদি বিএনপি আরও যদি ওয়েলকামিং হতো এই গণ অভ্যুত্থানের নেতাদের ব্যাপারে, যেই হয়তো অনেক ক্ষেত্রে সহযোগিতার হাতটা জামাতে ইসলামী বাড়িয়ে দিয়েছে, সেটা যদি বিএনপি বাড়িয়ে দিত, বিএনপি যদি ওই স্পেসটা ক্রিয়েট করতো, এবং একই সাথে বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের মিডিয়া এস্টাবলিশমেন্টের একটা অংশ একেবারে কর্নার্ড করে না ফেললে এনসিপিকে হয়তো এখন এরকম সিদ্ধান্ত নেওয়া লাগতো না। এখানে দেখুন, কেন বিএনপি ফিরিয়ে আনতে পারে, ভাই যেটা নিয়ে বললেন আমার কথা একটু সংক্ষেপে যদি বলি, মানে বাংলাদেশে তো বিএনপি তো একটা সমর্থক নির্ভর দল। বিএনপি তো আসলে ঠিক ক্যাডার ভিত্তিক দল না জামাতের মতো, বা আওয়ামী লীগের মতো খুব ডেডিকেটেড কর্মী এরকম না। মানে ধরুন 28শে অক্টোবরে যে লগি বৈঠার আন্দোলন, সেখানে যে দুই পক্ষ, ওই দুই পক্ষে আওয়ামী লীগের সাথে বা জামাতের সাথে যেই পক্ষের সাথেই বিএনপি সবসময় হারবে। কারণ বিএনপির কালকে ধরুন খালেদা জিয়ার যে নীরব সমর্থন আমরা গতকাল দেখলাম, কোনো স্লোগান নাই, কিন্তু পুরা ঢাকা শহর জানাজার শহর হয়ে গেল। এরা তো খালেদা জিয়াকে পছন্দ করেন। কিন্তু যদি বলা হয় যে এই সমর্থক গোষ্ঠী নিয়েও কেন বিএনপি 28শে অক্টোবরে, মানে 23 সালের 28শে অক্টোবরে কেন মহাসমাবেশটা সফল করতে পারেনি, কারণ বিএনপি এরকম মাঠদাঙ্গা দল না, এটা একটা সমর্থক নির্ভর দল।
তো জামাতে ইসলামী একটা মারদাঙ্গা দল, এখন ওই মারদাঙ্গা দলকে আপনি যদি, এবং যে কারণে জামাতকে সবসময় রাজপথের আন্দোলন বিএনপি সাথে রেখেছিল আওয়ামী লীগকে কাউন্টার দিতে, সো এখন যদি জামাত ডমিনেটিং হয় এবং বিএনপির মূল প্রতিপক্ষ যখন জামাত পরিণত হচ্ছে, একই সাথে তাদের ক্যাডার বাহিনী রয়েছে, তাদের মারদাঙ্গা একটা মানে তাদের কিন্তু এক ধরনের জিহাদি জজবা তাদের মধ্যে রয়েছে, তারা তাদের কর্মীরা শহীদ হতে চায়, সো সেটা পলিটিক্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তারপরের বিষয়টা হচ্ছে যে তাদের এক ধরনের সর্বগ্রাসী রাজনীতির প্রবণতা রয়েছে, যেটা নিয়ে ধরুন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখলাম যে ছাত্রদল কমিটি দেওয়ার পরেই সাধারণ শিক্ষার্থী নামে একটা বিরাট গোষ্ঠী তারা হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদ করলো, কিন্তু আমরা দেখলাম তারা লেজুর বৃত্তি রাজনীতির বিরোধিতা করলো, কিন্তু এখন নির্বাচিত ডাকসুর শিবির নেতারা এখন বিভিন্ন জেলায় যেয়ে জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নির্বাচনে, এখন আর লেজুর বৃত্তির আলাপটা নাই। সো এই ধরনের যে জামাতের কৌশল, এই কৌশলগুলো মোকাবেলার ক্ষেত্রে আমার দৃষ্টিতে বিএনপি আসলে পারঙ্গম না ওই পর্যায়ে। তো যেটা হবে যে ওই জামাতকে তখন কাউন্টার দিতে, এবং একই সাথে যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে তো ধরুন স্বাধীনতার ইতিহাস ৭১ এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন হয়তো সেটা নিয়ে তারা যতটুকু কথা বলছেন এটা নিয়ে অত বেশি মানুষ মাথা ঘামাচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে যদি তো ওনারা এই ন্যারেটিভে বলতেই থাকেন যে ৭১ ভুল হয়েছিল বা এই বিষয়গুলো বলতে থাকেন, এটার একটা রিয়াকশন আসবে। বাংলাদেশের মানুষ তো সবসময় প্রতিক্রিয়া দেখায়, তো ওইটার মিলে তখন দেখা যাবে যে ওই জামাতকে ঠেকানোর জন্য তখন মনে হবে যে আওয়ামী লীগ আসুক, কারণ আওয়ামী লীগের লোকজন তো এখনো তারা মনে করে না তারা কোনো ভুল করেছে, এখনো পারলে তারা ওই শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, তার জন্য কিছু মানুষ এখনো রাস্তায় নেমে যায়, এসে মানুষকে গুলি করে মেরে ফেলে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ এটা হচ্ছে দুইটা একে অপরের অল্টার ইগো, একই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের দুইটা আদর্শের দল। সো আপনার জামাতকে আওয়ামী লীগকে কাউন্টার দিতে যেমন বিএনপি এর আগে জামাতকে সাথে নিয়েছিল, একইভাবে এখন যদি জামাত ওইভাবে শক্তিশালী হয়ে যায়, তাহলে বিএনপিও বাধ্য হবে একটা সময় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোনো একটা অংশকে সাথে নিয়ে এই কাজটা করতে। এটা হচ্ছে আমার ইয়ে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ভিতর থেকে, দেখুন এটা আমাদের চেষ্টাটা সবসময় ছিল যে দলের পার্টি লাইন যাতে ঠিক থাকে, এবং বলা যায় যে আমরা তো গণতান্ত্রিক সংস্কার জোট করে ওই এককভাবেই বলা যায় নির্বাচনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু এখানে দলের দৃষ্টিভঙ্গি মানে তারা প্রায়োরিটি দিয়েছে একরকম, আমরা প্রায়োরিটি দিয়েছি একরকম। দলের নেতৃবৃন্দ ভেবেছেন যে যদি আগামী নির্বাচনে আমরা সংসদে কিছু আসন পাই একই সাথে, তাহলে আমাদের দলটা ভবিষ্যতে সাস্টেইন করা ইজিয়ার হবে। ওনারা মনে করেছেন যে সেটা প্রয়োজন। একই সাথে ধরুন হাদি হত্যার পরে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, এই কিছু বিষয়, আর আমরা প্রায়োরিটি দিয়েছি যে আসলে আসন সংখ্যা কম হলেও পাবলিকের কাছে যদি আমাদের গ্রহণযোগ্যতাটা থাকে বা ওই যে মধ্যপন্থী সাপোর্ট বেসটা তৈরি হয়, তাহলে সাস্টেইনেবল বেশি হবে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এখানে আমি ওই কনস্পিরেসির দিকে যেতে চাইব না। আপনার কাছে দুটি ছোট প্রশ্ন, এক কথায় উত্তর নিব। সেটা হচ্ছে যে এনসিপির ভবিষ্যৎ আপনি কি দেখেন, আর হচ্ছে আপনি যেহেতু এনসিপি থেকে পদত্যাগ করেছেন, আপনি অন্য কোনো দলে যোগ দিবেন কিনা আপাতত? না, আমার এখন পর্যন্ত অন্য কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমাদের অনেক, আমরা বলবো যে বাংলাদেশে এখনো একটা মধ্যপন্থী গণমুখী নতুন ধারা রাজনীতির প্রত্যাশা এবং একই সাথে গণতান্ত্রিক একটা রাজনীতির প্রত্যাশা মানুষের মধ্যে রয়েছে। সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য হয়তো যদি নতুন কোনো শক্তি আসে বা কোনো নতুন উদ্যোগ থাকে এবং সেটাকে যদি সাস্টেনেবল মনে হয়, এবং একই সাথে সেটার ব্যাপারে আমাদের বোঝাপড়াটা যারা থাকবেন তাদের সাথে যদি বোঝাপড়াটাই মেলে, তাহলে হয়তো এরকম ভাববো। না হলে অন্য কোনো প্রক্রিয়ায় চেষ্টা করবো এই বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়া কন্ট্রিবিউট করার অন্য কোনোভাবে। সো এখন পর্যন্ত কোনো দলে যোগ দেওয়ার মতো সিদ্ধান্ত নেইনি, নির্বাচন পর্যন্ত দেখব, নির্বাচনের পরের পরিস্থিতি অনুযায়ী তারপরে অনেক সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আর আরেকটা প্রশ্ন করেছিলেন এনসিপির ভবিষ্যৎ আপনি কি দেখেন? এনসিপির ভবিষ্যৎ অনেকটাই আমি মনে করি নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। নির্বাচনে যদি এনসিপি বেশ কিছু সংখ্যক আসন পেয়ে জিতে আসতে পারে, তাহলে এনসিপি দল হিসেবে টিকে যাবে এবং এনসিপি হয়তো তখন একটু মানে ওই মধ্যপন্থী দল না থেকে একটা ডানপন্থী দল হিসেবে হয়তো টিকে যাবে। তবে যেই আশঙ্কাটা রয়েছে সেটা হচ্ছে যে সেটা হয়তো ধরুন আওয়ামী লীগের সিপিবি আওয়ামী লীগের কাছে যেরকম ছিল সেরকম হয়ে যায় কিনা জামাতের কাছে, এরকম একটা আশঙ্কা আছে। তবে আমি এটাও জানি যে এই দলের একটা বড় অংশের মানুষের এই ইন্টেনশনটা আছে যে তারা নিজস্ব স্বকীয় ধারা রাজনীতিটা নির্মাণ করবেন, কিন্তু সেই চেষ্টাটা তাদের চলমান থাকলে তারা যদি সফল হন তাহলে হয়তো কিন্তু এনসিপি যে 30টি আসনের সমঝোতা করেছে, আপনার অ্যানালাইসিস কি বলে যে কয়টাতে জিতে আসার মতো প্রার্থী থাকতে পারে?
মানে এবারের নির্বাচনে আসলে প্রেডিক্ট করা তো খুব ডিফিকাল্ট, কারণ গত 15 বছর পরে নির্বাচন হচ্ছে, সো আমরা ভোটিং প্যাটার্নটা জানি না। তবে আমার ধারণা হয়তো 5 থেকে 6টা আসনে সর্বোচ্চ এনসিপির ভালো রকম সম্ভাবনা আছে। এর বাইরে এটা যদি 10 হয় তাহলে এটা খুব ভালো। আমি বলবো যে সেটা যদি 5 থেকে 8-এর মধ্যে থাকে সেটা হলে গুড এনাফ। আর যদি এর চেয়ে কমে যায় তাহলে সেটা হয়তো ফলাফল হিসেবে, কারণ ওইটা আমার মনে হয় স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও 2-3টা আসন মিনিমাম এনসিপি পেত বলে আমার বিশ্বাস রয়েছে। জি রহমতুল্লাহ ভাই, বিএনপি যদি এই গণ অভ্যুত্থানের শক্তি বা গণ অভ্যুত্থানের গর্ভে গড়ে ওঠা যে দল এনসিপির নেতাদের একটু কর্নার না করে ওয়েলকামিং হলে হয়তো এনসিপির কে এই জামাতের সঙ্গে যাওয়ার সিদ্ধান্তটা নিতে হতো না। 2 মিনিট সময় আছে হাতে। না, বিষয়টা হচ্ছে এই গণ অভ্যুত্থানের গর্বে না, কথাটা কি বললেন? জি, বিষয়টা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের গর্বে এনসিপির জন্ম হয় না। এনসিপির জন্মটা হয়েছে পৃষ্ঠপোষকতায়। যাদের কাছে আজকে তারা চলে গিয়েছেন তাদের পৃষ্ঠপোষকতায়, এবং উদ্দেশ্য কিন্তু শেষ পর্যন্ত এটাই ছিল। মাঝখানে একটু ঘোলা পানি ঘোলাটে করবে বিভিন্ন পন্থায়। আপনি দেখেন এই এনসিপির নেতারা জামাতের বিরুদ্ধে কোন বক্তব্য রাখেন নাই। আবার এটাও বলছেন 300 আসনে নমিনেশন দেওয়া হবে, 300 আসনেই জিতবে। এরকম 2-1 জন কিন্তু খুব জোরালোভাবে এখন ওই জোটে আছেন। তো আমাদের সহ আলোচক সে কিন্তু খুব সুন্দর বলছে যে হ্যাঁ, তারা কিন্তু এমনি ইলেকশন করেও 3-4টা পাইতো। তো তার অ্যানালাইসিস তো বুঝতে পারছেন। তো এবারে বুঝেন বিএনপি কত ইয়ে করবে তাদেরকে। একটা হলো হাম্পি দাম্পি করা, আমাদের গ্রামের ভাষা বলে হামকি দুমকি করা, আর একটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা যদি কেউ না বোঝে, আপনি 5টার জায়গায় 10টা সিট দিলেন, আর সেখানে না হলো, আর এখন যে সে কোনো রকমের 3টা 5টা 7টা 10টা কোনো রকমের উঠতে পারছে, তখন বিএনপির অ্যানালিসিস তো তার থেকে কম না একেবারে। তো বাস্তবতার আলোকে যদি বিএনপির সঙ্গে, আসলে তো বিএনপির সঙ্গে তাদেরকে মিশতে দেওয়া হবে না, কারণ জন্মের শর্ত থাকে কিছু। জন্মের শর্ত হলো এই দিকে যাবা, গিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আবার এইখানে আসবা। তো শর্ত মোতাবেক ওখানেই যেতে হবে, এবং বাস্তবতা তাই। স্টিয়ারিংটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ওই দিকেই যেতে হবে। এবং আওয়ামী লীগ, জামাত ইসলামী, কংগ্রেস যে বললো না যে সিপিবির মতো ট্রিট করবে। আরে ভাই, সিপিবি তো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আপনি জুলাই বিক্রির টিকিট নিয়ে তারপর রাস্তায় চালাচালি করতেছেন। তো নিজের অস্তিত্ব, সে বলল যে যদি জামাতের ইয়া নিতে হয়, কি বলে, পুলিং এজেন্ট নিতে হয়, জামাতের মাঠের লোকজন জামাতের থাকে, তো উনি তো বাস্তবতাটা বুঝতেছেন। তো ওইভাবে করে কোনোদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের মর্যাদা পেতে পারে না, এবং এনসিপির রাজনীতি এখানেই শেষ। জি, আমি শুধু একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এটা পারসেপশন তো অনেক রকম, কিন্তু এই এনসিপির যে 30 জনই পাবে নমিনেশন, সেই 30 জনই আমার এক সময় কিছুদিন গতকাল পর্যন্ত আমার সহযোদ্ধা ছিল, এবং সবার জন্য আমার শুভকামনা, এবং আমি আশা করবো মিনিমাম 15টা আসন এনসিপিতে জিতবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।